সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের টিটিএস এর পক্ষ থেকে। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ভিডিও টিউটোরিয়াল যেটা আমরা রেকর্ড করছি, সেটা হচ্ছে আপনাদের জন্য। এই ভিডিও টিউটোরিয়ালটা মূলত হেল্প করবে তাদেরকে যারা টেক্সটাইল ল্যাবে কাজ করছেন, নতুন জয়েন করেছেন, অথবা টেক্সটাইল টেস্টিং এর সাথে যারা রিলেভেন্ট, মার্চেন্ডাইজার সহ যারা স্টুডেন্ট আছেন সবাইকে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন, পুরোটা দেখবেন, দেখে আপনারা কমেন্ট করবেন। এই আপনাদের ফিডব্যাক আমরা আশা করছি, আপনাদের যে ফিডব্যাক তার বেসিসে আমরা পরবর্তীতে ভিডিও টিউটোরিয়ালগুলো আবার বানাবো। ভিডিও টিউটোরিয়াল আপনাদের ফিডব্যাকে, আপনাদের মতামতের বেশি ভিত্তিতেই। তো আজকে যে জিনিসটা আমরা আলাপ করব, আপনারা জানেন যে ম্যাক্সিমাম বর্তমানে যে ল্যাব আছে, ওই ল্যাবে এবং টেক্সটাইলে একটা টেস্ট যেটার নাম সেটা হচ্ছে শ্রিঙ্কেজ টেস্ট বলা হয়। আসলে শ্রিঙ্কেজ টেস্ট বলেই পরিচিত, বাট এটা আসলে অ্যাকচুয়াল শ্রিঙ্কেজ টেস্ট বলাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তো কারণ হচ্ছে এটা শ্রিঙ্কেজ ডাইমেনশনাল স্টেবিলিটি, তাই হচ্ছে আমার কাছে বেশ যুক্তিযুক্ত মনে হয়। কারণ হচ্ছে এটা একটা টেস্ট, যে টেস্টটা একটা যে কোনো একটা ট্রিটমেন্টের পরে এটার আকৃতিগত পরিবর্তন সেটা দেখা হয়। এটা সবসময় যে শ্রিঙ্ক করবে সেটা না, এটা এক্সটেনশনও হতে পারে, তাই না? স্টিলও থাকতে পারে, তাই না? তাহলে শ্রিঙ্কেজ হবে কেন? আচ্ছা, যাই হোক, এটা নিয়ে বিতর্ক করার দরকার নাই। তো আমরা আজকে দেখব হচ্ছে যে টেস্টটা, সেটা হচ্ছে টেস্ট, ওই টেস্টটার পুরো প্রসিডিউর। সেই টেস্টের প্রসিডিউর এটা মূলত ডাইমেনশনাল স্টেবিলিটি টু ওয়াশিং। ডাইমেনশনাল স্টেবিলিটি টু ওয়াশিং। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা ATCC 135। ATCC 135 2014 না, বর্তমানে হচ্ছে 2015 আসছে। তো এটা 2015ই বলা যেতে পারে, আমরা 2015 এর ভার্সনই যেটা। তো এটাই আমরা আজকে দেখব সেটা। তাহলে এখন দেখেন, এই টেস্টের জন্য, এই ডাইমেনশনাল স্টেবিলিটি টেস্ট করার জন্য যে রেফারেন্স স্ট্যান্ডার্ড কিছু দরকার, রেফারেন্স স্ট্যান্ডার্ড আছে, ওই যে স্ট্যান্ডার্ডগুলো আমাদের জানতেই হবে, এবং টার্মিনোলজি আছে কিছু যেগুলো সম্পর্কে আমাদের জানা অত্যন্ত যুক্তিযুক্ত এবং জরুরি, সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তো ডাইমেনশনাল চেঞ্জ, আমি আগেও বলেছি যে ডাইমেনশনাল চেঞ্জটা কি। এখানে বলা যাচ্ছে a generic term for change in length or width of a specimen subjected to a specified condition। আপনারা জানেন যে সাধারণত ডাইমেনশনাল চেঞ্জ আমরা বলি হচ্ছে একটা গার্মেন্ট বা একটা ফেব্রিককে নির্দিষ্ট একটা ওয়াশ, ড্রাই ট্রিটমেন্টের পরে এটার আকৃতিগত যে পরিবর্তন, লেংথ এবং ওয়েটে যে আকৃতিগত পরিবর্তন হয়, সেটাই হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জ। এখন হচ্ছে এখানে আরো একটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ASTM B1776 2015। ASTM D 1776 2015। তো ASTM টা কি? ASTM হচ্ছে এটা একটা অর্গানাইজেশন। তো এই অর্গানাইজেশনটা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডের যতগুলো টেস্ট আছে, যতগুলো প্রসেস আছে, যতগুলো প্রসিডিউর তারা ডেভেলপ করে, এটা একটা অর্গানাইজেশন। অর্গানাইজেশনের 1776 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ার ফর কন্ডিশনিং অ্যান্ড টেস্টিং। এটা হচ্ছে কন্ডিশনিং এবং টেস্টিং এর জন্য যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং এনভায়রনমেন্ট দরকার হয়, সেটা এই মেথডের ভিতরে লেখা আছে। সেই জন্য এটাকে আমাদের একটু জানতে হবে। এখন আছে লন্ড্রিং। লন্ড্রিংটা কি? Of textile material, a process intended to remove soil and or stain by treatment। এখানে আমরা ওয়াশিং কে বলেছি।
with an aqueous detergent solution and normally included rinsing, extraction and drying. সো লন্ড্রিংটা আমরা সাধারণত বুঝি যে বিভিন্ন জিনিস লন্ড্রিতে দিয়ে দেয়, লন্ড্রিতে বাসার পোশাক কোনো অপরিষ্কার হলে এটা আমরা লন্ড্রিতে দিয়ে দিই। তো লন্ড্রিতে হচ্ছে সাধারণত সেটাই যে রিমুভ সয়েল, যদি কোনো দাগ টাগ পড়ে, কোনো ময়লা হয়, সেগুলো রিমুভ করার জন্য যে অ্যাকুয়াস এবং ডিটারজেন্টের সলিউশনের মাধ্যমে যেটা আমরা রিন্স করি, এক্সট্রাকশন করি এবং ড্রাইং করে যেটা করি, সেটা হচ্ছে লন্ড্রিং এর প্রসেস। আমি আগেই বলেছি যে এখানে AITCC 135। সো AITCC টা মানে কি? আমেরিকান, এটা একটা অর্গানাইজেশন যেটার AITCC এর ইলাবোরেশন হচ্ছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল কেমিস্ট অ্যান্ড কালারিস্ট। এটা ইন্টারন্যাশনালি আমেরিকান, সাধারণত আমেরিকার যত বায়ার আছে সব বায়াররাই এই মেথডেই তারা রেফার করে। এই মেথডটাকে আমাদের জানতে হবে। সো AITCC 135 আমি যে আগেই বলেছিলাম, AITCC 135 এই মেথডটা হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জ অফ ফেব্রিক আফটার হোম লন্ড্রিং। হোম লন্ড্রিং এর পরে আমরা জানি যে লন্ড্রিং কি, লন্ড্রিং এর পরে হোম লন্ড্রিং, এটাই হচ্ছে AITCC 135 এর। এখন আসেন আমরা এখানে কি কি শিখবো। আজকের এখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা স্পেসিমেন প্রিপারেশন করতে হয় as per স্ট্যান্ডার্ড, কিভাবে ওয়াশ এবং ড্রাইয়ের প্রসিডিউর এই মেথডে বলা আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো, এবং কিভাবে ক্যালকুলেশন করতে হয়, ডাইমেনশন হিসেবে কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো সম্পর্কে জানবো, এবং কিভাবে রিপোর্ট করতে হয় as per স্ট্যান্ডার্ড সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। এখন আসেন এই যে আমাদের স্ট্যান্ডার্ড, এই যে টেস্ট প্রসেস, এখানে যে আমরা টেস্ট করব, ওয়াশ করব, ড্রাই করব, তারপর মেজার করব, তাতে আমাদের কি কি জিনিসপত্র লাগবে সেটা আমরা দেখে নিই। ওয়ার্কিং টেবল বলতে আমরা যেটা বুঝবো, একটা ফ্ল্যাট টেবল, এটা যে কোনো জায়গায় করা যাবে না, একটা ফ্ল্যাট, এবং যেটুকু স্পেসিমেন তার থেকে একটু বড় হতে হবে, মোটামুটি 6 feet ইজ এনাফ ফর দিস কাইন্ড অফ টেবল। সো এটা হচ্ছে ফ্ল্যাট থাকতে হবে, কারণ এখানে মেজারমেন্টের দরকার আছে, টেমপ্লেটের দরকার আছে, যার কারণে এটাকে অবশ্যই ফ্ল্যাট এবং একটু বড় সাইজের একটা টেবিল লাগবে, এবং স্মুথ হতে হবে, আপনার সারফেস স্মুথ হতে হবে। এরপরে লাগবে কন্ডিশনিং, ড্রাইং রেক উইথ ফুল আউট স্ক্রিন অর পারফোরেটেড সেলফ। আপনারা জানেন যে কন্ডিশনিং সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত আলোচনা করব। সো কন্ডিশনিং এর ড্রাইং এর জন্য যে রেক দরকার হয় সেটা হচ্ছে পারফোরেটেড সেলফ, সেটা আমাদের লাগবে, এবং ইনডেলিবল মার্কার, যেটা হচ্ছে ওয়াশের পরে এখান থেকে কোনো কালার ব্লিড করবে না এবং ওয়াশের পরে এটা স্টিল থাকবে, সেটা হচ্ছে ইনডেলিবল মার্কার, যেটা টেক্সটাইলের উপরে আমরা দেব, মার্ক করব। এবং 1992 AITCC standard apparent detergent, 2003 AITCC standard apparent detergent, liquid detergent also required for this type of this process. Generally হচ্ছে 1993 AITCC standard apparent detergent হচ্ছে মেইনলি আমাদের এখানে পাওয়া যায় এবং এটা ইউজ করা হয়, এটা বাজারে মার্কেটে পাওয়া যায়, যারা সাপ্লায়ার তারা এগুলো সাপ্লাই দেয়। ব্যালাস্ট মানে দামি, ব্যালাস্ট অফ 920 into 920 প্লাস মাইনাস 30 mm, অর্থাৎ 36 by 36 ইঞ্চি হেম পিস অফ ব্লিচ কটন শিটিং। এখানে হচ্ছে দুই ধরনের দামি ইউজ করা হয়। দামি মানে ব্লাস্ট, অর্থাৎ কোনো আমাদের এই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কোনো স্যাম্পল তো জানেন যে একটা পিস হইতে পারে, টুকরা হইতে পারে ফেব্রিকের। তো এইটাকে আমরা যখন ওয়াশ করব তখন তার এই স্পেসিমেনের সাথে যে সমস্ত দামি দিতে হয়, যে ক্লথগুলো অ্যাডিশনাল ক্লথ দিতে হয়, সেটা হচ্ছে ব্যালাস্ট বা দামি। তো এটা হচ্ছে যে কোনো ফেব্রিক দিলে হবে না, তার একটা স্পেসিফিক তার একটা কনস্ট্রাকশন আছে এবং সেটা কোন ফাইবারের হবে সেটা বলা আছে। তো এখানে সাধারণত আমরা দুই ধরনের দামি ইউজ করি, একটা হচ্ছে 50% পলিস্টার এবং 50% কটন। এটা 92 by 92 cm এর, এটা এক ধরনের দামি,
এবং আরেক ধরনের ডামি হচ্ছে 100% কটন। 100% কটন ডামি, এই দুই ধরনের ডামি হচ্ছে আমরা ইউজ করি। একটা হচ্ছে 100% কটন, আর একটা হচ্ছে 50% কটন 50% পলিস্টার, টাইপ 1 আর টাইপ 3, সেটা হচ্ছে আমরা ইউজ করি, এটা দরকার। তারপর ডোমেস্টিক আয়রন, আয়রন যেটা আমরা বাসায় ব্যবহার করি, সেই আয়রন তা লাগবে। কোনো কোনো বায়ার চাই আপনার আয়রনিং এর অবস্থান কি সেগুলো সম্পর্কে জানার জন্য। এবং ব্যালেন্স উইথ অ্যাট লিস্ট 5 কেজি ক্যাপাসিটি, এটা একটা ব্যালেন্স লাগবে, 5 কেজি ক্যাপাসিটির ব্যালেন্স লাগবে। আমাদের আরও কিছু জিনিস দরকার, সেগুলো আমরা দেখব। টপ লোডিং অটোমেটিক ওয়াশিং এবং ড্রাইং মেশিন। আমেরিকানরা কিন্তু টপ লোডিং বলতে উপর থেকে লোড করে যে যিনি ইয়েগুলো দিতে হয়, দামি যে লোডটা দিতে হয় উপর থেকে, সেটা হচ্ছে টপ লোডিং। আরও এক ধরনের আছে ফ্রন্ট লোডিং, যেটা ফ্রন্ট থেকে লোড করতে হয়, সেটা হচ্ছে ফ্রন্ট লোডিং। এবং ওয়াশিং এবং ড্রাইং মেশিন, যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াশিং উপরেরটা হচ্ছে ওয়াশিং, এটা হচ্ছে ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে ড্রাইং মেশিন, যেগুলো ফ্রন্ট লোড থেকে সামনে থেকে এটাতে আমরা সামনে থেকে এগুলোকে লোড দিতে হয় না, এগুলো হচ্ছে টপ লোডিং, টপ থেকে লোড দিতে হয়। ওকে সরি, এটা উপর থেকে লোড দিতে হয়। তারপরে আসেন দেখেন ড্রাইং ফ্যাসিলিটিস বলতে লাইন ড্রাই। আপনারা জানেন যে লাইন ড্রাইটা কি। লাইন ড্রাইটা হচ্ছে এই যে ছবিতে, বর্তমান এই ছবিতে দেখেন, লাইন হচ্ছে হ্যাঙ্গিং অবস্থায়, ঝুলানো অবস্থায় যে ড্রাইটা করা হয় সেটা হচ্ছে লাইন ড্রাই। ফ্ল্যাট ড্রাইটা কি? ফ্ল্যাট ড্রাইটা হচ্ছে স্ক্রিনে ফ্ল্যাট অবস্থায় যে স্পেসিমেনটা ড্রাই করা হয় সেটা হচ্ছে ফ্ল্যাট ড্রাই। আর ড্রিপ ড্রাইটা এটা এক ধরনের ড্রাই, এটা হচ্ছে ফাইনাল স্পিনের আগে, এবং ফাইনাল স্পিনের আগে ড্রেনের সময়, ফাইনাল ড্রেনে যে লাস্ট যে ড্রেনটা হবে, ওই ড্রেনের সময় এই ফেব্রিকটাকে উঠে নিতে হয়। উঠে নিয়ে এটা লাইন অথবা ফ্ল্যাট বলা থাকে। ফ্ল্যাট ড্রিপ ড্রাই হইতে পারে, ড্রিপ লাইন ড্রাই হইতে পারে, ড্রিপ ফ্ল্যাট ড্রাই হইতে পারে, ড্রিপ লাইন ড্রাই হইতে পারে। ড্রিপ লাইন হলে আমরা এইরকম ভাবে রাখবো, এরকম ভাবে রাখলে কিন্তু নিচে পানি পড়তেই থাকবে, না পানি পড়তেই থাকবে। এটা হচ্ছে ড্রিপ লাইনটা, আর এটা হচ্ছে ড্রিপ ফ্ল্যাট ড্রাই। এখানে যদি দেই তাহলে আমরা ড্রিপ ফ্ল্যাট ড্রাই। এবং টাম্বল ড্রাইটা কি? টাম্বল ড্রাইটা হচ্ছে মেশিনের মাধ্যমে যে ড্রাই হয় সেটা হচ্ছে টাম্বল ড্রাই। তাহলে টাম্বল ড্রাইটা হচ্ছে, এটা হলো টাম্বল ড্রাই, অর্থাৎ সব যে ওয়াশ তা আমরা দিলাম স্পেসিমেন সহ দামি সহ পুরোটাই যে টাম্বল ড্রাই করব, মানে মেশিনে ড্রাই করব, সেটা হচ্ছে টাম্বল ড্রাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে এরপরে আমরা স্পেসিমেন প্রিপারেশন, আমি আর একটু সামনে যাই। এইখানে যে AITCC 9093 এর কথা বললাম, AITCC 9093 রেফারেন্স দিতে চান, আর এটা হচ্ছে ডোমেস্টিক আয়রন, স্টিম আয়রন সহ। তারপরে আমরা স্পেসিমেন এখন প্রিপারেশন করব। এখন আমরা জানলাম যে কি কি জিনিসপত্র লাগবে, কি কি ইয়ে করতে হবে, কি কি অ্যারেঞ্জমেন্ট এস পার স্ট্যান্ডার্ড। তো এখন আমরা স্পেসিমেন প্রিপারেশন সম্পর্কে জানবো। স্পেসিমেন প্রিপারেশন করতে হলে কন্ডিশনিং, আমরা যেটা বললাম যে কন্ডিশনিং করতে হবে। সো কন্ডিশনিংটা কি? কন্ডিশনিং হচ্ছে, আপনারা যদি জানেন যে আমরা টেস্টিং ল্যাবে যে ফেব্রিক এবং গার্মেন্ট পাই, সেগুলো হচ্ছে অনেকগুলো প্রসেস ফার্স্ট করে দেন আমাদের কাছে এই ফেব্রিকগুলো আসে, এবং এই ফেব্রিকগুলো এক এক পরিবেশ থেকে আসলে এক এক রকম মান আসা সম্ভব। আপনারা জানেন যে ফেব্রিকের কি হচ্ছে ফাইবার। তো ওই ফাইবার থেকে প্রথমে স্পিনিং হয়, তৈরি হয়ে সুতা হয়। সুতার পরে এটা কি করে? উইভিং করে। উইভিং এর আগে কি সাইজিং করে, সাইজিং এর পরে উইভিং করে, উইভিং এর পরে তারপর প্রি ট্রিটমেন্টের কিছু প্রসেস আছে যেগুলো ডাইং এর জন্য অত্যাবশ্যক এবং ডাইং এর জন্য দরকার।
ডাইং এর ক্ষেত্রে আপনারা জানেন যে একটা ডাইং করার আগে এটাকে ডিসাইজিং করা হয়, তারপর হচ্ছে কি করতে হয়, ডিসাইজিং, স্কাউরিং তো মাস্ট, স্কাউরিং, ব্লিচিং এগুলো তো অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে মার্সারাইজিংও মাঝে মধ্যে করা হয়। এগুলো হচ্ছে এক একটা প্রসেস, ভিন্ন ভিন্ন প্রসেসে ভিন্ন ভিন্ন ফাইবারের জন্য ভিন্ন ভিন্ন টেম্পারেচারে ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও এক একটা ফাইবারের জন্য এক একটা ফাইবার এক এক রকম ক্রাইটেরিয়া। আপনারা জানেন যে ময়েশ্চার রিগেন, আপনারা যারা রিলেভেন্ট তারা অবশ্যই বুঝবেন যে ময়েশ্চার রিগেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটা একই না, এবং যার কারণে এটাতেও অনেক কিছু ভেরি করতে পারে। যার কারণে তার মানে কি, একটা গার্মেন্ট যখন একটা ফেব্রিক পাবো সেটা আমরা একটা মানে কি বলবো ডিস্ট্রাক্টেড অবস্থায় পাবো, যেটা এনভায়রনমেন্টে সে এটা এখানে সে নিতে পারে, এটা আরো ময়েশ্চার গেইনও করতে পারে, ময়েশ্চার রিগেইনও করতে পারে, তাই না? এখন এই স্পেসিমেনটাকে আমরা এমন এক জায়গায় রাখবো যেখানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার থাকবে, যেটা ইন্টারন্যাশনালি স্বীকৃত, সেটা হচ্ছে কন্ডিশনিং। তো কন্ডিশনিং এর টেম্পারেচার হচ্ছে অ্যাজ পার এআইটিসিসি, যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে ASTM D1776। আমরা আগে যেটা বললাম সেটাই, কিছুক্ষণ আগে যে টার্মিনোলজিতে আমরা যেটা পড়ে আসছিলাম সেটাই 1776 এ বলা আছে যে টেম্পারেচার হবে 21 ± 2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং হিউমিডিটি হচ্ছে আমার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 65 ± 5%। সরি, বর্তমানে যেটা 15 এটা আপডেট হয়ে গেছে, 15 আপডেট অনুযায়ী আমরা যেটা বলতে পারি 21 ± 2 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে, আর 65 ± 5% হচ্ছে রিলেটিভ হিউমিডিটি থাকবে। ওই স্ট্যান্ডার্ডে মিনিমাম এই ফেব্রিকটা যেটা আমরা পাবো, যেটা আমরা টেস্ট করব, সেটা হচ্ছে মিনিমাম 4 আওয়ার্স রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনিং। কন্ডিশনিং এ অনেক লম্বা হিস্ট্রি বলে ফেললাম, যাই হোক কিছু করার নেই, বলার দরকার ছিল। অনেকেই জানেন না যে কন্ডিশনিং কেন করতে হয়। কন্ডিশনিং অবশ্যই লাগে, সেটা জানে, বাট কেন করতে হয় সেটা জানেন না। যারা জানেন না তাদের জন্য ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যেটা দেখবো ফেব্রিক স্পেসিমেন প্রিপারেশন কিভাবে করব। অ্যাভয়েড মিনিমাম 1 মিটার ফ্রম এন্ড অফ দ্য রোল আর পিসেস অফ গুড। যখন আমরা রোল হিসেবে পাবো, বড় বড় রোল, আপনারা জানেন যে বড় বড় রোল থাকে, তো যেটা প্রথমেই যে ইয়েটা পাবো, এজটা পাবো, ওখান থেকে মিনিমাম 1 মিটার বাদ দিয়ে তারপরে আমরা স্পেসিমেনের জন্য স্যাম্পল নিতে পারবো। কারণ হচ্ছে যে প্রথম যে রোলের যে এন্ডটা, এটা কিন্তু অনেক ডিজাস্টার অবস্থা থাকে, আমরা ধরি টান দিই, দুই দিকে ধরে অনেক সময় টান দিচ্ছি রোল করার জন্য, কোনো রোল করার সময় অনেক টান পড়ে, যার কারণে সেটা আমরা বাদ দিই। এবং যদি এখন আমরা স্যাম্পল নিলাম, স্যাম্পল থেকে আমাকে স্পেসিমেন নিতে হবে। স্পেসিমেন নেওয়ার জন্য অবশ্যই ফেব্রিকের সেলভেজ এবং এইজ থেকে 1/10 ফেব্রিক বাদ দিতে হবে। এটা কি, তাহলে আমরা যখন ধরেন একটা ফেব্রিক নিলাম, ওই ফেব্রিকে আমরা ধরেন প্রথম রোল থেকে নিলাম 1 গজ, 1 মিটার বাদ দিলাম। 1 মিটার বাদ দেওয়ার পরে ওখান থেকে একটা 2-3 মিটারের একটা ফেব্রিক নিলাম, তারপরে ওখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে দেখলাম যে ওটার উইথ কত বড়, তার মিনিমাম 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ, মনে মনে 10 ভাগ করবো, 10 ভাগের 1 ভাগ বাদ দেবো, এবং সেলভেজ থেকে আর কি, সেলভেজ থেকে অর্থাৎ ফেব্রিকের কিনারা থেকে, এবং আমরা যেদিকে কাটছি ওই দিক থেকেও আমরা 1/10 বাদ দেব। কারণ হচ্ছে ওগুলোতে অনেক টান পড়ছে, অনেক সময় টান পড়ে, যেমন সেলভেজে বিভিন্ন প্রসেসের সময় সেলভেজের পিন মারা হয়, সেলভেজগুলো ধরে টান দেওয়া হয়, যার কারণে সেলভেজ এবং এমনকি সেলভেজ এটা কাটিং এর সময়ও এটাকে অ্যাভয়েড করা হয়। এই জন্য আমরা ওটা অবশ্যই বাদ দিতে হবে, এটা আমাদের বাদ দিতে হবে। এবং
স্পেসিমেন যখন কাটবো সাইজ অনুযায়ী যে টেমপ্লেট বসাবো, বসানোর পর উপরে যে কাটবো সেটা হচ্ছে 1 মার্ক। অবশ্যই আমরা ওয়ার্ক মার্ক ডিরেকশন দিয়ে রাখবো। তারপর হচ্ছে লে ফ্ল্যাট, ফ্ল্যাট করে একটা টেনশন উইদাউট এনি টেনশন, কোনো টেনশন না দিয়া একটা টেবিলের উপর, যে টেবিলটা আমরা বললাম যে ফ্ল্যাট থাকবে, অনেক বড় থাকবে, ওই টেবিলের উপরে আমরা স্পেসিমেনটাকে স্যাম্পলটাকে ফ্ল্যাট করব। ফ্ল্যাট করার পরে এটাকে আমরা বিছাবো। বিছানোর পরে স্যাম্পল নেব। স্যাম্পল অবশ্যই ডায়াগোনালি নিতে হবে। ডায়াগোনালি বলতে কি বুঝবো? কোনাকুনি অবস্থায়। সাপোজ ধরেন আমি এই জায়গা থেকে একটা স্যাম্পল নিলাম এবং এই জায়গা থেকে আরেকটা আমাকে স্যাম্পল নিতে হবে। আরেকটা যদি নেই তাহলে এই জায়গা থেকে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে নিচ্ছি এটা হচ্ছে আমরা ডায়াগোনালি বলতেছি। ডায়াগোনালি কেন সেটা একটু পরে আমি আলাপ করছি। তো গার্মেন্টসের ক্ষেত্রে কিভাবে নেব? আচ্ছা, ডায়াগোনালি কেন সেটা আমি এখানে বলে দিচ্ছি। ডায়াগোনালি হচ্ছে আপনার কেন নিতে হয়, কারণ আপনি জানেন যে ওয়ার্পের সুতা কিভাবে থাকে? ওয়ার্পের সুতা লম্বালম্বি থাকে, তাই না? আর ওয়েবটের সুতা কিভাবে থাকে? এটা হচ্ছে হরিজন্টালি থাকে। তো যখন আমরা এখান থেকে একটা স্যাম্পল নেব, স্পেসিমেন নেব, তখন এই সুতা, এই যে সুতাগুলো এখানে করছে, আমি যদি এখান থেকে নেই তাহলে কিন্তু সেই সুতাগুলো আর ব্যাক করতেছে না, তাই না? আমি যদি এখান থেকে একটা নিলাম আবার এখান থেকে একটা নেই, তাহলে হরিজন্টালি যে সুতাগুলো মুভ করতেছে, হরিজন্টালি যেগুলো দিয়ে আমরা ফেব্রিকটা বুনন হয়েছে, ওই ইয়ানগুলো বারবার রিপিট করতেছে না। তাহলে কিন্তু আমি এখান থেকে নিলে আবার যদি এখানে নেই তাহলে একই ওয়েবটের ইয়ান আমরা একই সময় পাবো। ঠিক তেমনি আমি যদি ওয়ার্পে এখান থেকে নিয়ে একটা, এখান থেকে একটা নিয়ে একটা, ওয়ার্প কিভাবে যায়? এভাবে থাকে না? তো তখন আমরা কি করছি? ওয়ার্পগুলো রিপিট হবে, যার কারণে মানের তারতম্য, আমরা পুরো ফেব্রিকের মানের যে মান আসতে পারে সেটা আমরা পাবো না। এটার সাথে এটা একই রকম মান আসবে, কিন্তু যখন আমরা দেখবো যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে আমরা পুরো ফেব্রিকটা রিপ্রেজেন্ট করতে পারবো। এই জন্য হচ্ছে ডায়াগোনাল করতে হয়। তো এখন গার্মেন্টসে চলে আসেন। গার্মেন্টসে হচ্ছে যখন পসিবল হয় 3 পিস গার্মেন্ট অবশ্যই দরকার এবং ট্রিট করা দরকার। 1 or 2 অলসো ক্যান বি টেস্টেড, একটা অথবা দুইটাও। একটা সাধারণত বর্তমানে বিভিন্ন কমার্শিয়াল ল্যাবে করে, তো সেটা হচ্ছে একটাই করে। এখন আসেন টেস্ট স্পেসিমেন। টেস্ট স্পেসিমেনে ফেব্রিকে আমরা কিভাবে বললাম যে ফেব্রিক স্পেসিমেন নেব স্যাম্পল থেকে। তো এখানে কয়টা অপশন আছে? এখানে দেখা যাচ্ছে অপশন 1। অপশন 1-এ এই কলামে আপনারা দেখেন যে ফেব্রিক সাইজ, মানে এটার স্যাম্পলের সাইজটা কত হবে? 38/380 মিলিমিটার। তার মানে কি এদিকে 38 cm, এদিকে 38 cm, লেংথ উইডে 38 cm করে স্যাম্পল নিতে হবে। এখন আসেন বেঞ্চমার্ক। ওই যে 38 নিলাম, ওইখানে 25/25 cm যদি বলি, এখানে 250 mm বলা আছে, 250 mm, এখান থেকে 250 mm, এখান থেকে 250 mm, এখানে টোটাল 3 ফেয়ার প্যারালালি টু লেংথ এবং 3 ফেয়ার প্যারালালি টু ওয়েব ডিরেকশনে, উইথ ডিরেকশনে স্যাম্পলটা নিতে হবে। একটা হচ্ছে এটা যদি ওয়ার্ক ধরি তাহলে এখানে একটা বেঞ্চমার্ক, এখানে একটা বেঞ্চমার্ক নিয়ে এটা মেজার করতে হবে, এখানে মেজার করতে হবে। টোটাল এই দূরত্ব থাকবে 250 মিলিমিটার। আর সেম এদিকে আমি 3টা দাগ দেব, এই 3টা দাগের যে দূরত্ব থাকবে সেটা হচ্ছে 250 মিলিমিটার। এটা হচ্ছে বেঞ্চমার্ক, অর্থাৎ মেজারমেন্টের যে মার্কটা থাকবে সেটা হচ্ছে বেঞ্চমার্ক, যেটা আমরা স্পেসিমেনে যেটা বানাবো। বেঞ্চমার্ক ডিস্টেন্স ফ্রম গেজ লেংথ অথবা এজ থেকে, যেমন একদম এখানে যদি 60 থাকে ফেব্রিকে, তাহলে এখান থেকে যাতে 50 মিলিমিটার করে প্রত্যেকটা বেশ কম থাকে, প্রত্যেকটা যাতে দূরত্ব থাকে, বেঞ্চমার্কের দূরত্ব। ঠিক আছে, তো এটা হচ্ছে অপশন 1। এখন আসেন আমরা অপশন 2 ইউজ করি।
অপশন 2-তে তাহলে আমার অপশন 2 ইয়েগুলো দেখি। ফেব্রিক, এখানে স্পেসিমেনের ফেব্রিকের স্পেসিমেন সাইজ হচ্ছে 610 বাই 610 মিলিমিটার, অর্থাৎ 24 ইঞ্চি আর 24 ইঞ্চি। এখানে হচ্ছে বেঞ্চ মার্ক থাকবে, যেটা ভিতরে যে মার্ক থাকে, আমরা একটা ফেব্রিকের যে মার্ক করব, যেটা ওয়াশের পরেও আবার ওই মার্কটা আমরা মেজার করব, কতটুকু কমে গেছে কতটুকু বেড়ে গেছে, সেটা হচ্ছে বেঞ্চ মার্ক। 3 pairs প্যারালাল টু লেংথ, 3 জোড়া হচ্ছে লেংথ বরাবর আর 3 জোড়া হলো উইডথ বরাবর, সেটা হচ্ছে আমরা বেঞ্চ মার্ক নেব। বেঞ্চ মার্কের ডিস্টেন্স হবে এক একটা থেকে, যাতে 50 মিলিমিটার বেঞ্চ মার্ক দূরত্ব থাকে। এটা হলো অপশন 2। তারপরে আসেন ন্যারো ফ্যাব্রিকের জন্য। তো ন্যারো ফ্যাব্রিকটা কি? ন্যারো ফ্যাব্রিক হচ্ছে সাধারণত যে ফেব্রিকগুলো খুবই ন্যারো উইড দিয়ে বানানো হয়, যেটা যে উইডে বানানো হয় ওই উইডেই এটাকে এন্ড ইউজে কাজে লাগানো হয়, বাট ওই অবস্থায় এটাকে ব্যবহার করা হয়। যেমন স্মল সাইজের রুমাল হইতে পারে, তারপর হচ্ছে ওভেন ল্যাব হইতে পারে, ওভেন লেভেল হইতে পারে, ওভেন ট্যাপ হইতে পারে, বিভিন্ন ধরনের ফেব্রিক আছে যেগুলো ন্যারো অবস্থায় বানানো হয়। সেগুলোর জন্য আমরা তাহলে কি করব? তাহলে দেখা যাচ্ছে যে 125 মিলিমিটারের বড় এবং 380 মিলিমিটারের ছোট যদি হয় উইডটা, সেক্ষেত্রে লেংথ 38 cm, 38 cm এবং উইডটা হচ্ছে ফুল, মানে পুরো উইড নিতে হবে এবং লম্বাতে আমরা 38 মিলিমিটার নেব। এই ক্ষেত্রে আমাকে 250 মিলিমিটার বেঞ্চ মার্ক নিতে হবে। আপনার কি মনে আছে যে এটা অপশন 1-এও ছিল 38 বাই 38 250 মিলিমিটার বেঞ্চ মার্ক, বাট এখানে উইডটা হচ্ছে 38 হবে না, তার মানে এটা কম হতে পারে। এখন 250 mm হচ্ছে এটার দূরত্ব, যেটা আমরা বেঞ্চ মার্ক হিসেবে বলতেছি, মেজার করব। আর লেংথটা হচ্ছে 3টা আর উইড হচ্ছে অপশনাল। এবং স্যাম্পল সাইজ আরেকটা দেখেন, এখানে হচ্ছে উপরেরটা কিন্তু দেখা যাচ্ছে যে 380 মিলিমিটারের কম এবং এত বেশি 125 মিলিমিটারের বেশি, 125 মিলিমিটার কম এবং 25 থেকে 125 মিলিমিটারের ভিতর হইলে তাহলে কি করতে হবে সেটাই এখানে বলা আছে। লেংথ তাহলে উপরেরটার মতো 38 cm নিতে হবে, আর এখানে 2 pairs 250 mm লেংথ নিতে হবে, মানে 250 মিলিমিটারের 2 জোড়া ফেয়ার, 2 জোড়া বেঞ্চ মার্ক নিতে হবে। উপরেরটাতে 3 জোড়া আছে, এখানে 2 জোড়া। এখন দেখেন যেগুলো এখন 25 মিলিমিটার থেকে দেখলাম, তো এখন 25 মিলিমিটার যদি কমই হয় তাহলে সেক্ষেত্রে কি করব সেটাই দেখা যাক। এটাও 38 মিলিমিটারের লম্বা নেব, 38 মিলিমিটার লম্বা এবং 250 মিলিমিটার হচ্ছে 10 ইঞ্চি, এটা 250 মিলিমিটার বেঞ্চ মার্ক নেব। এখানে এক জোড়া মাত্র, 1 pair is enough and width is optional। তো 25 মিলিমিটার কম হলে সাধারণত আমরা এইভাবে ক্যালকুলেশন করব। এবং গার্মেন্ট, তো গার্মেন্টের ক্যালকুলেশন, গার্মেন্টটা কিভাবে আমরা মেজার করব? বেঞ্চমার্ক সর্বনিম্ন 3টা হইতে হবে উইথ ডিরেকশনে এবং 3টা হচ্ছে লেংথ ডিরেকশনে। টেমপ্লেট যে এআইটিসি টেমপ্লেটটা ইউজ করা যায়, এআইটিসি টেমপ্লেটটার হচ্ছে আপনার 61 সেন্টিমিটার বাই 61 সেন্টিমিটার, আর বেঞ্চমার্ক হতে 46 cm বাই 46 cm লেংথে উইথে 3 pairs বেঞ্চমার্ক থাকে। তো ওই টেমপ্লেটটাও ইউজ করা যাবে, অথবা লেংথ বরাবর 3টা পড়বে, অবশ্যই উইথ বরাবর 3টা পড়বে, এভাবে মেজারমেন্ট করা যায়। আরেকভাবে মেজারমেন্ট করা যায়, সেটা হচ্ছে বেঞ্চমার্কের উপর গার্মেন্ট প্যানেল অলসো ইউজ সাজ এস সিম টু সিম। সাধারণত আপনি যদি গার্মেন্ট পেয়ে থাকেন তাহলে অনেক বাইরে, ম্যাক্সিমাম বাইরে ওভাবেই করে চায় যে পয়েন্ট টু পয়েন্ট, যেমন
সাইড সিম, ব্যাক লেংথ, চেস্ট, বটম। তারপর হচ্ছে গার্মেন্টের জন্য, বটমের জন্য হইতে পারে যে ওয়েস্ট, হিপ, সাইড সিম, ইনসিম, লেগ ওপেনিং। এই যে পয়েন্ট টু পয়েন্ট, এটা হচ্ছে একটা প্রসেস হইতে পারে। অনেক ম্যাক্সিমাম বায়ার এখন এটাই চাই, তো এটা আপনি ইয়ে করতে পারেন। এখন আসেন টেস্ট প্রসিডিউর। টেস্ট প্রসিডিউরে কি, ওয়াশিং এবং ড্রাইং কন্ডিশন এটিসিসি, এটিসিসি অনুযায়ী ওয়াশিং এবং ড্রাইং এর কন্ডিশনটা আমরা এখন দেখব। মেশিন সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম কলামে মেশিন সাইকেল, দ্বিতীয় কলামে ওয়াশিং টেম্পারেচার আর ড্রাইং প্রসিডিউর আছে। তো মেশিন সাইকেলে নর্মাল, কটন স্টাডি, আমেরিকান মেশিনে সাধারণত এরকমই থাকে নর্মাল সাইকেল। আর সেকেন্ড হচ্ছে ডেলিকেট সাইকেল, 3 নম্বর হচ্ছে পার্মানেন্ট প্রেস সাইকেল। সাধারণত তিনটাই ইয়ে থাকে, মেশিন ওয়াশ, কোল্ড মেশিন ওয়াশ, নর্মাল, ডেলিকেট মেশিন ওয়াশ, পার্মানেন্ট প্রেস, এরকম সাধারণত আমেরিকান যে কেয়ার লেভেল থাকে ওই কেয়ার লেভেলে এগুলোই থাকে। তো এইগুলো থাকলে আমরা আবার ওয়াশিং টেম্পারেচার, তাহলে ওয়াশিং টেম্পারেচারটা কি বলবো, এটা হচ্ছে একদম প্রথমে যেটা, এটা হচ্ছে কোল্ড 27 ± 3 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 41 ± 3 ডিগ্রি এটা হচ্ছে ওয়ার্ম, আর হট হচ্ছে 49 ± 3 ডিগ্রি সেন্টিগ্রেড হট, আর 60 ± 3 ডিগ্রি হচ্ছে ভেরি হট। তাহলে এভাবে আসলে আমরা এগুলো এভাবেই ওয়াশিং সাইকেল সিলেক্ট করব। ওয়াশিং সাইকেলটা কিভাবে সিলেক্ট করব, যদি কোল্ড থাকে তাহলে 27, ওয়ার্ম থাকলে 41, আর হট থাকলে 49, ভেরি হট থাকলে 60তে আমরা সিলেক্ট করব। এবং ড্রাইং প্রসিডিউর, ড্রাইং এর প্রসিডিউর আছে এ বি সি ডি, আপনারা দেখতে পাচ্ছেন 4টা প্রসিডিউর আছে। এ টাম্বল ড্রাই, টাম্বল ড্রাই আবার 3টা অপশন আছে, কটন স্টাডি, ডেলিকেট, পার্মানেন্ট প্রেস। বিতে আছে লাইন ড্রাই, ড্রিপ ড্রাই এবং স্কিন ড্রাই। ঠিক আছে, তো এই ড্রাইং প্রসিডিউর হচ্ছে এই। তো কোনটা কি ড্রাই আমরা একটু পরে আলাপ করব যে ড্রাই সম্পর্কে। আর টেস্ট প্রসিডিউর, এখন টেস্টটা আমরা কিভাবে করব। এখন আমরা যে স্পেসিমেনটা নিলাম, যে স্পেসিমেন সেটা হচ্ছে ফেব্রিক হোক আর গার্মেন্টস হোক, সেটা আমরা কি করব এখন, এখন এটা ওয়েট করব। ওয়েট করার পরে 1.8 কেজি, 1.8 কেজি গার্মেন্টস সহ আমরা এটাকে ওয়েট করব, একটা ব্যালেন্সে ওয়েট করব। ঠিক আছে, ওয়েট করার পরে তারপর কি হচ্ছে, মেশিন কি করব, সেট দ্য মেশিন ডিজায়ার সাইকেল। আমরা যে অ্যাজ পার কেয়ার লেভেল অনুযায়ী এটাকে সাইকেল ঠিক করব, যেমন এটা কি নর্মাল সাইকেল হবে না পার্মানেন্ট প্রেস সাইকেল হবে না ডেলিকেট হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে ফিল্ড ওটা সিলেক্ট করে দিলাম, সাইকেল সিলেক্ট করলাম। তারপরে আসছে আমার ওয়াটার নিতে হবে, ওয়াটারের কনজাম্পশন কত থাকবে, ওয়াটারের কনজাম্পশন থাকবে 18 গ্যালন, 18 গ্যালন ওয়াটারের কনজাম্পশন থাকবে। এবং অল্টারনেটিভ লোড হিসেবে এখানে 22 গ্যালন ইউজ করা যাবে, সেটা কেন ইউজ করা যাবে সেটা আমি আরো পরে বলছি। তারপরে হচ্ছে এখন পানি নিলাম, ওয়েট করলাম স্যাম্পল, তারপরে এখন ডিটারজেন্ট দেব। ডিটারজেন্ট দেব হচ্ছে 66 গ্রাম, এটিসিসি 90-93 রেফারেন্স যে ডিটারজেন্ট আছে ওইটা 66 গ্রাম, আর যদি লিকুইড হয় তাহলে 100 গ্রাম। ওইভাবে আমরা সিলেক্ট করলাম। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। দেন হচ্ছে 18 গ্রাম, এটা হচ্ছে 18 গ্রাম অফ ওয়াটার ফর অল্টারনেটিভ লোড। আরেকটা যে বললাম অল্টারনেটিভ লোড 22 গ্যালন, ওই তখন সেক্ষেত্রে আমাদেরকে ডিটারজেন্ট দিতে হবে 66 এর জায়গায় 80 গ্রাম ডিটারজেন্ট। ঠিক আছে, এই হচ্ছে। তারপরে হলো আমরা টেস্ট স্পেসিমেন এবং ডামি সব মেশিনের ভিতর দিয়ে দিলাম। মেশিনের ভিতর দেওয়ায় এরপরে আমরা রান করে দিলাম। মেশিন রান হইলো, মেশিন রান হওয়ার পরে স্পেসিমেনটাকে এখন মেশিন কমপ্লিট হবে, ফিনিশ হবে। মেশিনের যে সাইকেল আছে ওই সাইকেল অনুযায়ী ও ঘুরে তার অটোমেটিক পর্যায়ে চলে আসে, অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পরে এবং ড্রাইড বাই দ্য প্রসিডিউর অফ ওয়াশিং প্রসিডিউর থ্রু দ্য final spin cycle and reverse cycle. A, B or D,
allow washing to proceed through the final spin, মানে একদম লাস্ট পর্যন্ত এ বি এবং ডি ক্ষেত্রে, ঠিক আছে। দ্য স্পেসিমেন এটাকে আমরা রান করব। এখানে ফর স্পেসিমেন টু বি ড্রাইড বাই প্রসিডিউর সি, যদি প্রসিডিউর সি অনুযায়ী এটা ড্রাই হয়, প্রসিডিউর সি মনে আছে? প্রসিডিউর সি হচ্ছে কি বলেন তো, মনে নাই। প্রসিডিউর সি হচ্ছে ড্রিপ ড্রাই। ড্রিপ ড্রাইটা তাহলে কি করতে, ড্রিপ ড্রাইটা ওই যে পানি অবস্থায় যে ফাইনাল যে ডিটারজেন্ট চলে যাবে, ওই ডিটারজেন্ট থেকে ওই ড্রেন অবস্থা থেকে স্পেসিমেন্ট নিতে হবে। এটা যখন আমরা লাইনে দেবো তখনকার পানি পড়তেই থাকবে নিচের দিকে, এটাকে বলা হয় ড্রিপ ড্রাই। যার কারণে এটা বলছে যে ফাইনাল রিঞ্চের সময় এটাকে রিমুভ করতে হয়, রিমুভ করে তারপর এটাকে ব্যবস্থা করতে হয়। বাকি ড্রাইং বি, সি এন্ড ডি do not allow air directly on specimen as it same cause fabric as it may cause fabric distortion. আপনারা জানেন যে বি, সি, ডি সাধারণত এগুলো হচ্ছে লাইন ড্রাই, স্কিন ড্রাই। এই ক্ষেত্রে ডিরেক্টলি এয়ার ব্লো না করার জন্য বলা হয়েছে, কারণ হচ্ছে এটা যদি আপনি ফ্যান অথবা ফ্যান না দেওয়া, আপনি যে হ্যাঙ্গিং অবস্থায় কোনো স্পেসিমেন রাখলেন, সেটা হচ্ছে যখন আপনি বাতাস দিবেন, অ্যাডিশনাল কোনো বাতাস দিবেন, তাহলে সেটা কি হতে পারে, এটা এক্সটেন্ড হতে পারে, সেটা বাড়তে পারে ফেব্রিকটা। বিশেষ করে কনস্ট্রাকশন লুজ যে ফেব্রিকগুলো আছে, যেমন নিটের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক ঘটনা, যার কারণে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। টাম্বল ড্রাই হচ্ছে মেশিনের ড্রাই। আপনারা জানেন যে এটা একটা মেশিনের ড্রাই, মেশিনে একটা ফিল্টার থাকে, ওই ফিল্টারটা অবশ্যই প্রতিবার দেওয়ার আগে, প্রতিবার এই ড্রাই করার আগে এটাকে অবশ্যই করতে হবে, পরিষ্কার করতে হবে। ওইটা পরিষ্কার করে তারপরে হচ্ছে যত দামি এবং এই স্পেসিমেন পুরোটাই ওই ভিতরে ঢুকাতে হবে, স্যাম্পল টাম্বল ড্রায়ারের ভিতরে ঢুকাতে হবে। এবং এখন আমাদেরকে প্রোগ্রাম সেট করতে হবে, এটা কি কোন ড্রাই, এটা কি মিডিয়াম ড্রাই হবে না মিডিয়াম টেম্পারেচার হবে না হট টেম্পারেচার হবে, এটা দেখে আমাদেরকে মেশিন চালাতে হবে। আর লাইন ড্রাইটা হচ্ছে হ্যাং ইজ স্পেসিমেন বাই টু কর্নার, যেটা দুইটা কর্নারে হ্যাং করে এটাকে অবশ্যই হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে যে কোনো একটা লাইন প্রসিডিউরে, এটাকে হচ্ছে লাইন ড্রাই। আর লেংথটা মনে রাখতে হবে, যেটা ফেব্রিকের লেংথ সেটা যাতে ভার্টিক্যাল থাকে। ওকে, এখানে হ্যাং ইন স্টিল এয়ার, এটা হচ্ছে রুম টেম্পারেচার এবং স্টিল এয়ারে থাকতে হবে, যেটা ব্লো করা যাবে না। রুম টেম্পারেচার নট গ্রেটার দেন 26 ডিগ্রি সেন্টিগ্রেড আনটিল ড্রাই, এটা যতক্ষণ না ড্রাই হয় ততক্ষণ পর্যন্ত এই টেম্পারেচারে রেখে দিতে হবে, এই বেসিক টেম্পারেচারে এটাকে রাখা যাবে না। ড্রিপ ড্রাই হ্যাং ইজ ড্রিপিং ওয়েট স্পেসিমেন, যেটা আমি আগেও বলেছি যে বাই টু কর্নার, দুইটা কর্নারে যদি ড্রিপ ড্রাই যদি বলি, তাহলে সেক্ষেত্রে হ্যাঙ্গিং অবস্থায় ঝুলিয়ে এটাকে রেখে দিতে হবে রুম টেম্পারেচারে। আর স্কিন ড্রাই স্প্রেড ইজ a specimen on a horizontal skin without distorting or stressing. যখন আপনারা স্কিন ড্রাই করবেন তখন যে শ্যাম্পুটা নিয়ে আসবেন, যে স্পেসিমেনটা ওয়াশিং হয়ে গেছে অলরেডি, ওটা নিয়ে আসবেন, ওটাকে অবশ্যই আগে নিয়ে এসে রেখে পারফোরেটেড রেকের উপরে রেখে দিতে হবে, রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে সরিয়ে এটাকে স্প্রেড করে দিতে হবে। এটা এক কন্যা ধরে ছাঁ করে টান দিয়ে আপনি যদি এটা ড্রাই করতে দেন, তাহলে অটোমেটিক্যালি এটার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেতে পারে। বিশেষ করে লুজ কনস্ট্রাকশন নিট জাতীয় জিনিসগুলোতে এতে অবশ্যই ইফেক্ট করে, এবং এখানে কোনো এয়ার ফ্লো করা যাবে না, এবং রুম টেম্পারেচারে এটাকে করতে হবে, ড্রাই করতে হবে। রুম টেম্পারেচার মানে হচ্ছে নট গ্রেটার দেন 26 ডিগ্রি। এবং কন্ডিশনিং আর রিমেজারিং, কন্ডিশনিং আমরা আগে জেনেছি, এখন রিমেজারিং বলতে আমরা বুঝবো কন্ডিশনিং দ্য স্পেসিমেন ফর মিনিমাম 4 আওয়ার্স। যখন ড্রাই হবে, সেটা যেই ড্রাই হোক, অর্থাৎ ড্রাই, এটাকে আমরা কন্ডিশনে নিয়ে আসবো, কন্ডিশনিং অ্যাটমসফিয়ারে রেখে দেবো পারফোরেটেড সেলফে মিনিমাম 4 আওয়ার্স। তারপর হচ্ছে দ্য রিঙ্কল ইন মোস্ট ফেব্রিক প্যাটার্ন ফ্ল্যাটেন,
মানে যত সম্ভব এটা আমরা যে টেবিলের কথা বলেছিলাম, যে টেবিলে ওয়ার্কিং টেবিল, ওই টেবিলে আমরা স্যাম্পলটা রাখবো। যতটুকু সম্ভব এখানে যে ওয়াশিং ক্রিজগুলো এটাকে রিমুভ করার চেষ্টা করব ফ্ল্যাট করে, উইদাউট এনি প্রেসার। এখানে কোনো প্রেসার দেওয়া যাবে না ওই রিঙ্কেলগুলো সরানোর সময়। তারপরে এটাকে একটা মেজারমেন্ট করব। মেজারমেন্ট করার পরে ইফ গার্মেন্ট আর এক্সট্রিমলি রিঙ্কেল, যদি কোনো গার্মেন্টস চরমভাবে কুচকানো থাকে এবং কনজিউমার উড অলওয়েজ অ্যাকসেপ্ট টু আয়রন দ্য গার্মেন্ট বিফোর ইউজিং দ্য গার্মেন্ট মে বি আয়রন, সেক্ষেত্রে গার্মেন্টটা আয়রন করতে হবে প্রায়র টু মেজারমেন্ট অফ দ্য ডিস্টেন্স বিটুইন বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক মানে আমরা ওয়াশের আগে যে মার্কটা করেছিলাম ওই মার্কটাই আমরা এখন আবার রিমেজার করতেছি। তাহলে এখন দেখেন, আফটার আয়রনিং, যদি আয়রন করতে হয় যে সমস্ত গার্মেন্টসগুলো যদি আয়রন করার প্রয়োজন পড়ে, সেই সমস্ত আয়রন করার পরেও এটাকে 4 আওয়ার্স হ্যাঙ্গিং অবস্থায় রাখতে হবে। হ্যাঙ্গিং অবস্থায় রেখে তারপরে এটাকে আমরা মেজার করব। তারপর স্পেসিমেনটাকে স্প্রেড করে সুন্দরভাবে এটাকে আবার মেজার করব, কন্ডিশনিং রেখে রাখবো, রেখে পরে মেজার করব। রিমেজার অ্যান্ড রেকর্ড দ্য ডিস্টেন্স বিটুইন বেঞ্চমার্ক। অবশ্যই প্রত্যেকটা বেঞ্চমার্কের যে আমরা ওয়াশের আগে যে বেঞ্চমার্ক দিয়েছিলাম, যে মেজারমেন্ট করেছিলাম, ওই মেজারমেন্ট অনুযায়ী এটাকে আবার মেজারমেন্ট করে আমরা এখন মার্ক করে রাখলাম কত কি পরিমাণ সেটা ডিস্টেন্সটা আসে, সেটা হচ্ছে দেখব। এখন ক্যালকুলেশনটা তাহলে আমরা কিভাবে করব? আমরা আগের মেজারমেন্ট নিলাম, এখন বর্তমানের মেজারমেন্ট নিলাম, আমরা ওয়াশ এবং ড্রাইং এর পরে মেজারমেন্ট নিলাম, সেটা হচ্ছে এখন ক্যালকুলেশনের সূত্র হচ্ছে ডিসি মানে ডাইমেনশনাল চেঞ্জের কথা বলা হচ্ছে আমরা। এটা হচ্ছে ডিসি ইকুয়াল টু ডাইমেনশনাল চেঞ্জ ইকুয়াল টু হচ্ছে 100 বি বাই এ ডিভাইডেড বাই এ। বি হচ্ছে এভারেজ ডাইমেনশন আফটার লন্ড্রিং মাইনাস বিফোর এভারেজ ডাইমেনশন অরিজিনাল ডিরেকশন। অরিজিনাল মানে অরিজিনালি এভারেজে যা ছিল সেটা হচ্ছে মাইনাস হবে আফটার ওয়াশ থেকে অরিজিনাল যে ছিল সেটা মাইনাস হবে, ডিভাইডেড বাই অরিজিনাল ইন্টু 100। তাহলে সেটাতে আমরা ক্যালকুলেশনের সূত্র পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে ক্যালকুলেশন আমরা পেয়ে গেলাম। এখন ক্যালকুলেশন করার পরে ক্যালকুলেট লেংথ এন্ড উইডথ এভারেজ সেপারেটলি টু দ্য নিয়ারেস্ট 0.1%। ক্যালকুলেশন করার পরে আমরা এভারেজ সেপারেটলি টু দ্য নিয়ারেস্ট 1% আমরা ক্যালকুলেশন করে দেখলাম। ক্যালকুলেশন করে আমরা এটাকে রিপোর্ট করব। এখন রিপোর্ট করার জন্য আমাদেরকে শ্রিঙ্কেজ অথবা গ্রোথ হইতে পারে। যদি শ্রিঙ্কেজ হয় সেক্ষেত্রে মাইনাস চিহ্ন দিতে হবে, আর যদি গ্রোথ হয় সেক্ষেত্রে প্লাস সাইন ইউজ করতে হবে আমরা যে রিপোর্টটা দেব সেখানে। এখন দেখেন রিপোর্টিং এ কি করতে হয়। আমরা ক্যালকুলেশন জানলাম এবং রিপোর্টিং এ আমরা কি করব? রিপোর্টিং এ হচ্ছে ডাইমেনশনাল চেঞ্জ অফ লেংথ এন্ড উইডথ সেপারেটলি টু দ্য নিয়ারেস্ট 0.1% উইথ এ সাইন উইথ মাইনাস সাইন অর প্লাস সাইন অফ ফেব্রিক। এটা মাইনাস সাইন হতে পারে অথবা প্লাস সাইন হতে পারে ফেব্রিকে। ডাইমেনশনাল চেঞ্জ লেংথ এন্ড উইডথ ফর ইচ গার্মেন্ট লোকেশন। যদি গার্মেন্ট হয় সেক্ষেত্রে বডি লেংথ, স্লিভ লেংথ, বডি উইথ যে কোনো মেজারমেন্ট থাকতে পারে পার বায়ার রিকোয়ারমেন্ট। তাহলে নিয়ারেস্ট 0.1% উইথ মাইনাস সাইন অর প্লাস সাইন এটাকে রিপোর্ট করতে হয়। ওয়াশিং প্রসিডিউর সম্পর্কে লিখতে হয় রিপোর্টিং এ। সাইজ অফ লোড, কত লোড ছিল, 1.8 কেজি লোড ছিল না 3.6 কেজি লোড ছিল, অল্টারনেটিভ লোড। তারপর হচ্ছে নাম্বার অফ কমপ্লিট ওয়াশিং এন্ড ড্রাইং সাইকেল, কত ওয়াশ এবং কত ড্রাই হয়ে গেছে সেটাও দিতে হবে। যদি গার্মেন্টসে ডিস্টোরশন অর লন্ড্রিং স্টেট ইন আনলান্ডার্ড স্টেট, যদি গার্মেন্টসে আগে থেকেই শ্রিঙ্কেজ থাকে, আগে থেকেই ডিস্টোরশন থাকে মানে স্কিউনেস থাকে, সেটাও আমরা সাধারণত রিপোর্টে উল্লেখ করে দিই। ই গার্মেন্ট ওয়াট হ্যান্ড আয়রন, যদি গার্মেন্টটা হ্যান্ড আয়রন করা হয় সেটাও আমরা বলে দেব।
এই হচ্ছে আমাদের রিপোর্টিং, এই হচ্ছে আমাদের এই স্ট্যান্ডার্ড অনুযায়ী রিপোর্টিং যেটা থাকতে হবে। যদি রিস্টোরেশন টেকনিক থাকে, রিস্টোরেশন যদি কোনো কিছু বলা থাকে, রিস্টোর করতে বলা থাকে, তাহলেও কি করেছে, কি রিস্টোর করেছে সেটাও আমাদেরকে বলে দিতে হবে। এখন আমাদের প্রায় শেষ পর্যায়ে, এখন হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসার। আপনাদের মনে অনেক কিছুই এখন কোয়েশ্চেন থাকতে পারে, অনেক কিছু। এটা যেহেতু ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল, এখানে আমি আগে থেকেই স্বীকার করে নিচ্ছি এখানে অনেক কিছুই অপূর্ণতা রয়ে গেছে, থেকে গেছে। আমি আশা করছি আপনারা কোয়েশ্চেন করবেন, আপনারা ফিডব্যাক দিবেন, ওই ফিডব্যাক অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনে আমি আনসার দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের ফিডব্যাক, আপনাদের মতামতের উপরই আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলো বানানোর চেষ্টা করব। আপনারা দোয়া করবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।